শুভেচ্ছা সবাইকে। আজ আমরা জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা আবার আসিব ফিরে নিয়ে আলোচনা করব। এই কবিতায় কবি বাংলার নদী, মাঠ, ক্ষেত, পাখি, কুয়াশা সবকিছুতে মিশে জন্মভূমির প্রতি তার গভীর ভালোবাসা ও মমত্ব প্রকাশ করেছেন। কবিতার প্রতিটি চরণ আমাদের বাংলার প্রকৃতির সৌন্দর্য, সরল জীবন এবং জন্মভূমির প্রতি গাঢ় আবেগ অনুভব করাবে। আজকের ক্লাসে আমরা কবিতার প্রাকৃতিক দৃশ্য ও শব্দচিত্র চিনে নেব, কবির ভাবনা ও দেশভক্তি অনুধাবন করব, এবং শেষ পর্যন্ত কবিতার দৃশ্যচিত্র অবলম্বনে সৃজনশীল কাজ যেমন চিত্রাঙ্কন বা আবৃত্তি আয়োজন করব। এভাবে আমরা শুধু কবিতাটি পড়ব না, বরং বাংলার প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করে নিজের দেশের প্রতি মমত্ব বোধ জাগ্রত করব। বইয়ের 107 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। আবার আসিব ফিরে। জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। শব্দার্থ ও টিকা। ধানসিঁড়ি, ঝালকাঠি জেলার একটি নদী। নদীটি এখন মরে গেছে। শঙ্খচিল, এক ধরনের সাদা চিল। নবান্ন, নতুন ধান কাটার পর আমাদের দেশে এই উৎসব হয়। এই উৎসবে দুধ, গুড়, নারকেলের সঙ্গে মিশিয়ে নতুন আতপ চালের ভাত খাওয়া হয়। কার্তিকের নবান্নের দেশে। কবি নিজের জন্মভূমি বাংলাদেশকে নবান্নের দেশ বলেছেন। নবান্ন অর্থ নতুন ভাত। কার্তিক মাসে ঘরে নতুন ধান তুলে কৃষকেরা নবান্ন উৎসবে মেতে ওঠে। ঘুঙুর, নূপুর, পায়ের অলঙ্কার। জলাঙ্গি। কবি এখানে নদীকে জলাঙ্গি, অর্থাৎ জল যার অঙ্গে, নামে অভিহিত করেছেন। নদীমাতৃক বাংলাদেশকে কবি জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলা বলেছেন। ডাঙা, জলাশয়ের নিকটবর্তী উঁচু স্থান। সুদর্শন, শকুনি, এক ধরনের পোকা যা উড়তে পারে। লক্ষ্মী প্যাঁচা, এক ধরনের প্যাঁচা। রূপসা, একটি নদীর নাম। ডিঙ্গা, ছোট নৌকা। নীরে, পাখির বাসায়। ধবল, সাদা। পাঠের উদ্দেশ্য। কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতির রূপবৈচিত্র্যের প্রতি আকর্ষণ অনুভব করবে। তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধের জাগরণ ঘটবে। পাঠ পরিচিতি। আবার আসিব ফিরে, কবিতাটি কবির রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। জন্মভূমির অত্যন্ত তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা পড়েছে কবিতায়। কবি মনে করেন, যখন তার মৃত্যু হবে তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে না। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের ক্ষেতকে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের বেশে এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা ভোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে, তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নীরে ফিরে আসে তাদের মাঝেও কবিকে খুঁজে পাওয়া যাবে। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যাবেন। কবি পরিচিতি। কবি জীবনানন্দ দাশ 1899 খ্রিস্টাব্দে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন।
তিনি 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ পাশ করেন। ইংরেজি সাহিত্যের অধ্যাপক হিসেবে তার কর্মজীবনের শুরু হয় এবং তিনি বিভিন্ন সময়ে কলকাতা সিটি কলেজ, দিল্লি রামজস কলেজ, বরিশাল ব্রজমোহন কলেজ, খড়গপুর কলেজ, বরিশা কলেজ ও হাওড়া কলেজে অধ্যাপনা করেন। এক সময়ে তিনি সাংবাদিকতার পেশাও অবলম্বন করেছিলেন। জীবনানন্দ দাশের কবিতায় বাংলাদেশের প্রকৃতির রং ও রূপের বিচিত্র প্রকাশ ঘটেছে। অনেক অজানা গাছ, পশু পাখি ও লতাপাতা তার কবিতায় নতুন পরিচয় ধরা পড়েছে। প্রকৃতিপ্রেমিক এই কবি প্রকৃতি থেকেই তার কবিতার রূপরস সংগ্রহ করেছেন। কবিতা ছাড়াও তিনি গল্প, উপন্যাস ও প্রবন্ধ রচনা করেছেন। তিনি 1954 সালে কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। কর্ম অনুশীলন কবিতাটির দৃশ্যচিত্র অবলম্বনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করো, শ্রেণীর সকল শিক্ষার্থীর অংশগ্রহণে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আবার আসিব ফিরে। উদ্দেশ্য: শিক্ষার্থীরা জীবনানন্দ দাশের কবিতার মাধ্যমে বাংলার প্রকৃতির রূপ ও বৈচিত্র্য অনুধাবন করবে এবং নিজের সৃজনশীলতা প্রকাশ করবে। প্রস্তুতি: শ্রেণীতে সবাইকে কবিতাটি মনোযোগ দিয়ে পড়তে বলো। কবিতার মধ্যে থাকা দৃশ্য, নদী, মাঠ, কুয়াশা, পাখি, শিশু, ধানসিঁড়ি ইত্যাদির ছবি চিনে নেওয়া। কাগজ, রং, পেন্সিল, কলম, জল রং ইত্যাদি প্রস্তুত রাখা। নির্দেশনা: প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা কবিতার একটি দৃশ্য বা পুরো দৃশ্যকে চিত্রাঙ্কন করবে। শিক্ষার্থীরা নিজেদের কল্পনা ব্যবহার করতে পারবে, যেমন কবি হাঁস বা শঙ্খচিল হয়ে কুয়াশায় ভেসে বেড়াচ্ছেন, বা নদী, ডিঙ্গা, শিশু ও প্রকৃতির মিলন। প্রতিটি চিত্রে বাংলার প্রকৃতি ও সৌন্দর্য ফুটিয়ে তোলা হবে মূল লক্ষ্য। মূল্যায়ন মানদণ্ড: সৃজনশীলতা ও কল্পনা, কেমন ভিন্নভাবে দৃশ্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতির উপস্থাপন, নদী, মাঠ, পাখি, শিশু, কুয়াশা ইত্যাদি দৃশ্যের সৌন্দর্য ফুটে উঠেছে কিনা। রঙের ব্যবহার ও পরিষ্কার অঙ্কন, চিত্রটি চোখে সুন্দর ও প্রাণবন্ত লাগছে কিনা। শেষ পর্যায়ে, প্রতিযোগিতার শেষে শ্রেণীর সকল শিক্ষার্থীর কাজ প্রদর্শন করা। সেরা চিত্রগুলিকে ছোট পুরস্কার বা সনদ দেওয়া। শিক্ষার্থীরা একে অপরের কাজ দেখে বাংলার প্রকৃতির প্রতি আরও ভালোবাসা অনুভব করবে। আবার আসিব ফিরে কবিতাটি অবলম্বনে একক ও দলগত আবৃত্তির আয়োজন করো। আবার আসিব ফিরে কবিতার আবৃত্তি আয়োজন। উদ্দেশ্য: শিক্ষার্থীরা কবিতার ভাষা, সুর ও ভাব বোঝার পাশাপাশি প্রকাশভঙ্গিতে আত্মবিশ্বাসী হবে এবং বাংলার প্রকৃতি ও জন্মভূমির প্রতি মমত্ববোধ জাগ্রত করবে। ১. প্রস্তুতি: কবিতার প্রতিটি ছন্দ ও শব্দার্থ শিক্ষার্থীদের বুঝিয়ে দেওয়া। শিক্ষার্থীরা কবিতার দৃশ্যচিত্র কল্পনা করবে: নদী, মাঠ, কুয়াশা, পাখি, শিশু, ডিঙ্গা, ধানসিঁড়ি ইত্যাদি। আবৃত্তি শোনানোর জন্য স্বরসজ্জা, হাই-ফাই বা মাইক ব্যবহার করতে পারো। ২. একক আবৃত্তি: প্রতিটি শিক্ষার্থী কবিতার একটি অংশ একা আবৃত্তি করবে। মূল দিকনির্দেশনা: ধীর ও স্পষ্ট উচ্চারণ, কবিতার ভাব ও অনুভূতি প্রকাশ করা, হাতের ইশারা বা মুখভঙ্গি দিয়ে ভাব ফুটিয়ে তোলা। ৩. দলগত আবৃত্তি: শিক্ষার্থীদের ৪-৫ জনের দলে ভাগ করা। দলগুলো কবিতার ভিন্ন অংশ বটন করবে এবং সেটি মিলিয়ে আবৃত্তি করবে। মূল দিকনির্দেশনা: সঙ্গতিপূর্ণ উচ্চারণ ও ছন্দ, দলের মধ্যে কণ্ঠ ও ভঙ্গিমার সমন্বয়। প্রয়োজন হলে ব্যাকগ্রাউন্ডে সহজ সঙ্গীত বা প্রকৃতির শব্দ ব্যবহার করা যেতে পারে। ৪. মূল্যায়ন: উচ্চারণ ও ভাষার সঠিকতা, ভাবপ্রকাশ ও অভিব্যক্তি, একক বা দলগত সমন্বয় ও ছন্দবিন্যাস।
সৃজনশীলতা, কণ্ঠ, ভঙ্গি ও মঞ্চ ব্যবহার। 5. সমাপ্তি, শ্রেণী বা স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের জন্য প্রদর্শন। সেরা একক ও দলগত আবৃত্তিকে সনদ বা ছোট পুরস্কার প্রদান। শিক্ষার্থীরা আবৃত্তি থেকে বাংলার প্রকৃতির সৌন্দর্য ও কবির অনুভূতি আরও গভীরভাবে উপলব্ধি করবে। নমুনা প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। 1. ধানসিঁড়ি কিসের নাম? ক. নদীর। 2. আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খ. রূপসী বাংলা। 3. সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে, এখানে সারাদিন কেটে যাবে কার? ঘ. কবির। নিচের উদ্দীপকটি পড়ে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। গোধূলি লগনে জগদীশে স্মরণে, বিদায় লইব জনমের তরে, লুকাইব আমি সন্ধ্যার আধারে বাংলা মায়ের ক্রোড়ে। 4. উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার কোন দিকটি প্রকাশিত হয়েছে? ক. স্বদেশ চেতনা। 5. উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি উদ্ভাসিত হয়েছে নিচের কোন চরণে? আই. আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। ই. আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। নিচের কোনটি ঠিক? খ. আই ও ই। ব্যাখ্যা, উদ্দীপকের চরণগুলোতে কবি নিজের দেশের প্রতি ভালোবাসা এবং মৃত্যুর পরও দেশের সঙ্গে মমত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেতনাকে প্রকাশ করেছেন। তাই এটি স্বদেশ চেতনার সঙ্গে সরাসরি সম্পর্কিত। কবিতার আই এবং ই নম্বর চরণগুলোতে একই ভাব প্রতিফলিত হয়েছে। কবি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে ফিরে আসবেন। সৃজনশীল প্রশ্ন। 1. পল্লীর সন্তান অমিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষার্থে ফ্রান্স যায়। সেখানকার সুপ্রশস্ত রাজপথ, উদ্যান, নির্মল প্রকৃতি তার খুব ভালো লাগে। রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপেজ সব জায়গায় দেশি বিদেশি স্মরণীয় ব্যক্তিবর্গের মূর্তি স্থাপনের মাধ্যমে ফরাসিদের দেশপ্রেম দেখে সে বিস্মিত হয়। ওদের ক্যাফে, মিউজিয়াম সবকিছুই তাকে আকৃষ্ট করে। উচ্চশিক্ষা শেষ করে অমিত স্থায়ীভাবে সেখানে থেকে যায়। তার অতীত স্মৃতি ফরাসি সৌন্দর্যের মোহে ক্রমশ ধূসর হয়ে যায়। ক. উঠানে খইয়ের ধান ছড়ায় কে? উত্তর. শিশু এক উঠানের ঘাসে খইয়ের ধান ছড়াচ্ছে। ব্যাখ্যা, কবিতার ওই অংশে কবি বাংলার গ্রামের জীবনের সরল ও প্রকৃতিচ্ছন্ন দৃশ্য চিত্রিত করেছেন, যেখানে শিশুরা মাঠ বা উঠানে ধান ছড়াচ্ছে। খ. কবি জীবনানন্দ দাশ শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরতে চান কেন? উত্তর. কবি জীবনানন্দ দাশ শঙ্খচিল শালিকের বেশে এদেশে ফিরে আসতে চান জনমের পরও বাংলার প্রকৃতি ও জন্মভূমির সঙ্গে মমত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে। ব্যাখ্যা, কবি মৃত্যুর পরও বাংলার নদী, মাঠ, ক্ষেত, পাখি, কুয়াশা সবকিছুতে মিশে যেতে চান। শঙ্খচিল বা শালিকের রূপে তিনি প্রকৃতির সঙ্গে মিলিত হয়ে জন্মভূমিকে ভালোবেসে ফিরে আসার কল্পনা করেছেন। এটি স্বদেশ চেতনা ও প্রকৃতি চেতনার প্রতিফলন। গ. উদ্দীপকে আবার আসিব ফিরে কবিতার যে দিকের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা করো। উত্তর. উদ্দীপকের গল্পে অমিত বিদেশে উচ্চশিক্ষার পর ফরাসি প্রকৃতি, সংস্কৃতি ও দেশের প্রতি মানুষের ভালোবাসা দেখে আকৃষ্ট হয়, কিন্তু সেই মোহে তিনি নিজের জন্মভূমি ও পল্লীর স্মৃতি ক্রমশ ধূসর হয়ে যেতে দেয়। এটি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ, কারণ কবিতায় কবি মৃত্যুর পরও বাংলার নদী, মাঠ, ক্ষেত, পাখি, কুয়াশা সবকিছুতে মিশে জন্মভূমির প্রতি অবিচ্ছিন্ন ভালোবাসা প্রকাশ করেছেন। যেমন অমিত বিদেশের সৌন্দর্যে মুগ্ধ হয়ে জন্মভূমির স্মৃতি হারাচ্ছে, কবিতার কবি সে বিপরীত দিকে দেখান, যদি তিনি কখনো ভ্রমণ বা মৃত্যুর মধ্যেও ফিরে আসেন। তিনি সবসময় বাংলার প্রকৃতি ও নিজের জন্মভূমির সঙ্গে মিলিত থাকবেন।
উপসংহার: উভয় কাহিনীতে দেশপ্রেম ও জন্মভূমির প্রতি মমত্ববোধ মূল দিক হিসেবে প্রতিফলিত হয়েছে। যেখানে অমিতের উদাহরণ বিপরীত পথ দেখালেও, কবিতায় কবি সেই প্রীতির অবিচলতা দেখান। ঘ. অমিতের অনুভূতি আর জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। উক্তিটি মূল্যায়ন করো। উত্তর: উক্তিটি আংশিকভাবে সঠিক এবং আংশিকভাবে ভিন্ন দিক নির্দেশ করে। মূল বিশ্লেষণ: অমিতের অনুভূতি। অমিত বিদেশে গিয়ে ফরাসি প্রকৃতি, সংস্কৃতি ও দেশের প্রতি মানুষের ভালোবাসায় আকৃষ্ট হয়। তিনি স্থায়ীভাবে সেখানে থাকায় নিজের জন্মভূমি ও পল্লীর স্মৃতি ক্রমশ ধূসর হয়ে যায়। অর্থাৎ, বিদেশের সৌন্দর্য ও সংস্কৃতির মোহে তার জন্মভূমির প্রতি আবেগ কমে আসে। জীবনানন্দ দাশের অনুভূতি: আবার আসিব ফিরে। কবি মৃত্যুর পরও বাংলার নদী, মাঠ, ক্ষেত, পাখি, কুয়াশা সবকিছুতে মিশে জন্মভূমির সঙ্গে অবিচ্ছিন্ন মমত্ব রাখতে চান। কবি কখনো জন্মভূমির প্রতি ভালোবাসা হারাননি, বরং মৃত্যুর পরেও বাংলার প্রকৃতির সঙ্গে মিলিত থাকার কল্পনা করেছেন। মূল তুলনা: অমিতের অনুভূতি বহির্জগতের মোহে জন্মভূমি বিস্মৃতির প্রতিফলন। জীবনানন্দ দাশের অনুভূতি অবিচল দেশপ্রেম ও প্রকৃতিচেতনার প্রতিফলন। উপসংহার: অতএব, অমিতের অনুভূতি এবং জীবনানন্দ দাশের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। এক পক্ষ বিদেশের মোহে জন্মভূমি বিস্মৃত, আর অন্য পক্ষ জন্মভূমির প্রতি চিরন্তন ভালোবাসা বজায় রাখে। 2. বাংলার হাওয়া, বাংলার জল। হৃদয় আমার করে সুশীতল। এত সুখ শান্তি এত পরিমল, কোথা পাবো আর বাংলা ছাড়া। ক. আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর: কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। খ. বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কি বোঝানো হয়েছে? উত্তর: বাংলার সবুজ করুণ ডাঙা বলতে কবি বাংলার জলাশয়ের কাছে নদী নালা বা বিলে ভেসে ওঠা উঁচু সবুজ জমি বা উঁচু মাঠ বোঝাতে চেয়েছেন। ব্যাখ্যা: সবুজ মানে প্রাকৃতিক শস্য, ঘাস বা গাছ-গাছালি। করুণ শব্দ দিয়ে কবি সেই সবুজ বাংলার কোমল, শান্ত ও সুন্দর প্রকৃতিকে বুঝিয়েছেন। ডাঙা হল জলমগ্ন অঞ্চলের কাছাকাছি উচ্চ স্থান, যেখানে মানুষ বা প্রাণী থাকেন বা শস্য জন্মায়। ফলে এটি বাংলাদেশের নদীমাতৃক প্রকৃতির শান্ত, উঁচু ও সবুজ ভূমিকে চিত্রিত করছে। গ. উদ্দীপক অবলম্বনে আবার আসিব ফিরে কবিতার প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দাও। উত্তর: উদ্দীপকের চরণগুলোতে বাংলার প্রকৃতির প্রতি কবির গভীর মমত্ব এবং স্নেহ ফুটে উঠেছে। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাতেও একইভাবে বাংলার প্রকৃতির সৌন্দর্য বর্ণিত হয়েছে। কবি নদী, ক্ষেত, মাঠ, কুয়াশা, ডিঙ্গা, ধনধান্য, পাখি সবকিছুতে বাংলার রূপময় প্রকৃতিকে চিত্রিত করেছেন। যেমন, ধানসিঁড়ি ও রূপসা নদী, বাংলার নদীর শান্তি ও সরলতা। সবুজ ডাঙা, উঁচু, শান্ত এবং শস্যে পরিপূর্ণ মাঠ। শঙ্খচিল, শালিক, বক প্রাণীর মাধ্যমে প্রকৃতির প্রাণবন্ততা। কুয়াশা, কার্তিকের নবান্ন, বাংলার ঋতু ও কৃষিজীবনের সৌন্দর্য। উপসংহার: কবিতায় কবি বাংলার প্রকৃতিকে শুধু দৃশ্যের রূপে নয়, বরং ভাব ও অনুভূতির সঙ্গে মিলিয়ে উপস্থাপন করেছেন। নদী নালা, মাঠ, আকাশ, পাখি সবকিছু মিলিয়ে একটি সুখ শান্তি ও পরিমলময় প্রাকৃতিক চিত্র ফুটে উঠেছে। ঘ. কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটির সঙ্গে কবি জীবনানন্দ দাশের বাংলায় ফিরে আসার আকাঙ্ক্ষা কিভাবে সম্পর্কিত আলোচনা করো। উত্তর: কোথা পাবো আর বাংলা ছাড়া কথাটি কবির জন্মভূমির প্রতি অবিচল ভালোবাসা ও স্বদেশ চেতনার স্পষ্ট প্রকাশ। কবি মনে করেন, বাংলার প্রকৃতি, নদী, মাঠ, ক্ষেত, পাখি
কুয়াশা সবকিছু মিলিয়ে জীবনধারার সুখ, শান্তি ও পরিমলমাত্রা শুধু এই দেশে পাওয়া যায়। জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় এই ভাবটি সরাসরি ফুটে উঠেছে। তিনি কল্পনা করেছেন, মৃত্যুর পরেও তিনি বাংলার নদী, মাঠ, ডাঙা, বিলে ভেসে ওঠা প্রাণী পাখি ও ঋতুর সঙ্গে মিলিত হয়ে জন্মভূমির সঙ্গে মমত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। অর্থাৎ বিদেশ বা অন্য কোথাও থাকা কখনোই তাকে বাংলার প্রকৃতি ও জন্মভূমির সৌন্দর্য থেকে আলাদা করতে পারবে না। উপসংহার: এই বাক্যটি এবং কবিতার ভাব একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাংলার প্রকৃতি ও জন্মভূমির সঙ্গে প্রেমী কবিকে সবকিছুতে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষার মূল উৎস। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।